যে আমাদের কেউ কেউ বলছেন বা বলবার চেষ্টা করছেন যে সংবিধানকে আমূল পাল্টাতে হবে এবং সংবিধানের কারণেই আসলে কোন একজন ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হয়ে যায়, একক কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে সেই জায়গায় ভারসাম্য আনতে হবে। আপনি কি মনে করেন আসলে এই সংবিধান কতটা আমাদের জনগণের অধিকারের রক্ষা কবচ হিসেবে কাজ করছে? আসলে সংকট কি সংবিধানের নাকি আমাদের রাজনৈতিক সংস্কৃতির বা অনুশীলনের? এখন সংবিধান কার? সংবিধান তো হলো যে আপনার জনগণের জন্য সংবিধান। এখন যে সংবিধান যদি আপনার জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে বা দেশের উন্নয়নে যদি সংবিধান যদি কাজ না করে, তাহলে তো ওই সংবিধান দিয়ে আমরা কি করব? এখন ধরেন এই যে সংবিধানকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিভাবে নিল? একটা সেটেল ইস্যুকে আনসেটেল করলো। যে 2014 সালে যে এই ওনারা যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যে ছিল, এই 2011 সালে এটা ওরা ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনলো এবং পঞ্চদশ এবং সংবিধানে হলো পেনাল প্রভিশন ঢুকালো। পেনাল প্রভিশন ঢুকিয়ে বললো যে যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহ সম অপরাধ এবং সেটার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এটা সেকেন্ড পার্টে বলেছে যে যদি কেউ সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তাহলে সেটাও রাষ্ট্রদ্রোহ সম অপরাধ হবে এবং সেটার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে একটা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় কখন পরাহত হয়? যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে কাজ করেন। তো আপনি যে 2014 সালের যে নির্বাচনটা করলেন, সেটা তো সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে আপনি সেই নির্বাচন করেছেন। সংবিধান তো আপনাকে সেই অধিকার দেয় নাই যে আপনি 154টা আসনের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় করবেন। সংবিধান তো 2018 সালে যে আপনি যে নির্বাচন করেছেন, সেখানে আমাদের যে নির্বাচন পরিচালিত হয় সংবিধান দ্বারা এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ দ্বারা। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ভোট গ্রহণ কয়টা থেকে কয়টার মধ্যে হবে। আপনি দিনের ভোট রাতে নিয়ে ফেললেন, তাহলে ওই ভোটকে কি আপনি বলবেন এটা সাংবিধানিক ভোট? তারপরে 2024 সালে আমরা দেখলাম যে ডামি এবং আমি এবং ডামি। তো সেখানে দেখা গেল যে ক্ষমতাসীন দলে ঠিক করে দিয়েছে যে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। এই সকল নির্বাচনকে আপনি কিভাবে বৈধ নির্বাচন বলবেন? আর এগুলো যদি বৈধ নির্বাচন না হয়, তাহলে এগুলোর দ্বারা 2008 তো সংবিধান সংশোধিত হয়নি। 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচন, এটা হচ্ছিল সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত হয়েছে এবং আমরা কোনোভাবে এটাকে সংবিধান সম্মত বা আইনসম্মত বলতে পারি না। এবং ওনারা যে আইন করেছে, ওনাদের আইন দ্বারাই কিন্তু এটা আকৃষ্ট করে যে সাতের কয়ের একের খকে আকৃষ্ট করে, অর্থাৎ নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত হয়। তারপরে ওনারা কি করেছেন যে রহমান সাহেবের যে সামরিক শাসন ছিল, ওটাকে পঞ্চম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়েছে। এরশাদ সাহেবের সামরিক শাসন সপ্তম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়েছে। তো এই বৈধতা, এটাকে বলে টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশন। সংবিধানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 50। ওই আর্টিকেলের মাধ্যমে এটাকে হচ্ছিল টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশন হিসেবে 4th শিডিউলে অন্তর্ভুক্ত করে বৈধতা দেওয়া হয়। এরা কি করলো? এরা এই যে এই পঞ্চদশ সংশোধনী দ্বারা ওই পদটাকে রুদ্ধ করে দিল। এরা বললো যে টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই পিরিয়ডকে বোঝাবে। এই পিরিয়ডের বাইরের কোনো পিরিয়ড টেম্পোরারি বা ট্রানজিশনাল প্রভিশন হিসেবে অন্তর্ভুক্ত হবে না। তাহলে ভবিষ্যতে যে আপনারা যে কেউ যদি ধরেন, এই যে আপনি যে বললেন যে এখন যারা এই আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছে বা অস্থায়ী সরকার আছে এবং এদের অধীনে যদি নির্বাচন হয়, ওই নির্বাচন পরবর্তী তারা যদি 2/3 মেজরিটিও পায়, যদি আপনি পঞ্চম সংশোধনী স্ক্র্যাপ যদি না করেন, বাতিল যদি না করেন, ওইটার বৈধতা দেওয়ার পথ কিন্তু রুদ্ধ। তো সংবিধানকে তো এইভাবে তো আপনি এত স্ট্রিক্ট করে দিয়েছেন, সংবিধানের ভিতরে সাতের খ ঢুকিয়ে আপনি বলছেন যে সংবিধান একদম মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। আর 150 অনুচ্ছেদকে আপনি সংশোধন করে বলেছেন যে আপনার এই যে এই পিরিয়ডের বিয়ন্ডের কোনো পিরিয়ড, অর্থাৎ আগত দিনে কেউ যদি ধরেন অসাংবিধানিক ভাবে যদি ক্ষমতাসীন হয়, ওই শাসনকে বৈধতা দেওয়ার কোনো পথ আপনি রাখেন নাই, ওই পথ আপনি রুদ্ধ করে দিয়েছেন। তো ওই পথ রুদ্ধ করে দেওয়ার কারণে এখন এটা তো হচ্ছিল পলিটিক্যাল ডিবেট, এটা রাজনৈতিক দলের সাথে একটা যুক্তি ছিল যে কোনো অনির্বাচিত সরকার বা কোনো সামরিক সরকার যেন তার মানে পেশি শক্তির বলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে এবং এটা রক্ষা কবচ হিসেবেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। না ঠিক আছে,
না ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আপনি বলতেছেন যে অনির্বাচিত ক্ষমতা যদি অনির্বাচিত কোন সরকার যেন রাষ্ট্র ক্ষমতা নিতে না পারে। এখন 111 এর সরকারটা তো টিল অ্যাজ অফ টুডে অনির্বাচিত, ওই সরকারটাকে তো বৈধতা দেয় নাই, সংসদ কর্তৃক তো ওই সরকার তো বৈধ না। তাহলে ওই সরকারের বেনিফিশিয়ারি যারা, তাদেরই তো দায়িত্ব ছিল যে ওই সরকারকে বৈধতা দেওয়ার। তিনি আওয়ামী লীগ প্রধান কেন দেন নাই এটার উত্তর তো ওনার কাছে ছাড়া, উনি তো ধরেন যে ওনার জবাব দিতে তো ওনার নিজের কাছে, ওনার দলের কাছে তো জবাব দিতে ছিল না। তো আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক যে কার্যক্রম সেটা যদি প্রত্যক্ষ করেন, আপনি দেখেন উনি 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, 15 মেম্বার্স পার্লামেন্টারি কমিটি। ওনারা 104 জন দেশের বিশেষজ্ঞের সাথে বা সুশীল সমাজদের সাথে মত বিনিময় করেছে, এবং এই 104 জন সকলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সপক্ষে, বহাল রাখার সপক্ষে মত দিলেন। এবং ওনারাও এই যে ওনারা 15 জন যে এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, ওনারা বললো যে হ্যাঁ 3 মাস মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। ওনারা এটা ওনাদের মতামতের, আমি বলছি আমি শেষ করি, ওনারা ওনাদের মতামত দিলেন। যেদিন ওনারা এই ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, উনি এটাকে অ্যাকসেপ্ট করলেন না। উনি বললো যে না, এই ব্যবস্থা হবে না। তারপরে হচ্ছিল আদালতের ঘাড়ে বন্দুক রেখে উনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন। এবং সেটা যে বাতিল করলেন, যে এই আদালতের রায়টা হচ্ছিল বিতর্কিত রায়, এটা অনেক, এই রায়ের মধ্যে অনেক অসামঞ্জস্যতা রয়েছে। সেখানে যে শর্ট অর্ডার এবং হচ্ছিল এই 16 মাস পরে, শর্ট অর্ডার দেওয়ার 16 মাস পরে যে আদেশটা দিয়েছে, ওই আদেশের সাথে এই শর্ট অর্ডারের সাথে কোনো ধরনের সঙ্গতি নাই। অর্থাৎ শর্ট অর্ডারে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা হচ্ছে হলো 2টি মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সেটার প্রধান হচ্ছে হলো আপিল বিভাগের বিচারক বা সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি সেটার প্রধান হতে পারবে না। কিন্তু আমরা যে পরবর্তীতে দেখলাম যে যখন যে 16 মাস পরে যখন উনি জাজমেন্ট দিলেন, ফুল জাজমেন্ট দিলেন, সেখানে দেখা গেল যে এটা শর্ট অর্ডারের সাথে সাংঘর্ষিক। সেখানে বললো যে না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। এখন উনি যে 16 মাস পরে যে জাজমেন্ট দিলেন, 16 মাস পরে তো জাজমেন্ট দেওয়ার তার কোনো অধিকার নাই। আপনাকে জাজমেন্ট টু বি ডেলিভার্ড ইন দ্য ওপেন কোর্ট, প্রকাশ্য আদালতে জাজমেন্ট দিতে হবে। আর একজন জাজ রিটায়ারমেন্টের পরে উনি তার শপথ থেকে অবমুক্ত হয়ে যান, তাহলে এ জাজ হু ক্যান নট সিট ইন দি ওপেন কোর্ট, হি ইজ নট এন্টাইটেল টু ডেলিভার এনি জাজমেন্ট আফটার হিজ রিটায়ারমেন্ট। তাহলে সেটাও হচ্ছে বিতর্কিত রায়। তো এই সকল বিতর্কের অবসান না করে আপনি যে বলছেন যে এই ভবিষ্যতের যে আমাদের যে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে অবশ্যই এই বিতর্কগুলোর সমাধান করতে হবে, এবং আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা যেটা, অর্থাৎ 1996 সালে যে ঐক্যমতের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, অনুরূপ না হলে ওই ধরনের কোন একটা সরকার করতে হবে। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে ৫ম সংশোধনী করলো, যে সংবিধানে গণভোটের বিধান ছিল, সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তীতে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এই গণভোটের বিধানটাকে সীমিত করা হয়। আমরা দেখলাম যে ৫ম সংশোধনী যখন করলো, ওনারা কিন্তু গণভোটের আয়োজন না করে এই ৫ম সংশোধনীটা ওনারা করলো এবং ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিল। সেটাও কিন্তু অসাংবিধানিক হয়েছে। তো এই অসাংবিধানিক কার্যকলাপের কারণে এখন আপনি এটা ওনারা সিদ্ধান্ত নেবেন, যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন। আমি বা আপনি বললে তো হবে না, আমরা হয়তো পথ দেখিয়ে দিতে পারি কি হতে পারে। এটা দুইভাবে হতে পারে। এটা হচ্ছিল রাজনৈতিক দলের সাথে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে, যেহেতু ওনারা সংবিধান বহাল রেখেছেন, সংবিধান বহাল রেখে যদি করতে হয়, তাহলে হচ্ছিল নির্বাচনে যারা 2/3 মেজরিটি পাবে তাদেরকে দিয়ে বৈধতা দেওয়াতে হবে। আর ওনারা যদি সংবিধানকে স্ক্র্যাপ করে দেন, অর্থাৎ অ্যাব্রোগেট করে দেন অথবা সাসপেন্ড করে দেন, সেক্ষেত্রে হচ্ছিল নতুন সংবিধান রচনা করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।